যা তোর কোন বাপ আছে তাকে নিয়ে আয়, তোর তো বাপ বাংলাদেশে বসে আছে, বাংলাদেশ থেকে নিয়ে আয়, দেখ না ফলতাতে আটকাতে পারিস কিনা। তুই সেদিনকে তুই তোকারি করে আমাদের প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেছিস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করেছিস, আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করেছিস। আজকে তোকে তুই বলে বলছিস, তুই আমার থেকে অনেক ছোট বয়সে। যা না, যা ক্ষমতা আছে পারলে ফলতাটা আটকে দেখা। অনেক মানুষ দেখলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলছে। সাপের মতন জড়িয়ে যে সাপের বিষ ঢেলে যেভাবে যে রাজনীতির এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে এবং সেটাকে দিয়ে ভারতবর্ষকে দংশনের চেষ্টা করা হয়েছে, সেটা মানুষ তো দুহাতে মিটিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পাবেন না, জেলের ভাত তাকেও খেতে হবে। অ্যারেস্ট করে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করে দেখা উচিত যে কেন তিনি কার নির্দেশে রাতের অন্ধকারে তিনি বাবা মাকে অন্ধকারে রেখে ওই বডিটা লোপাট করার চেষ্টা করেছিলেন। আরজি করের যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতির সুতো কালীঘাটে যেমন ছিল সেরকম কামাক স্ট্রিটেও ছিল। নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন, দেখা যাচ্ছে প্রত্যেকটি কথা তিনি ইতিমধ্যেই রাখতে শুরু করেছেন। অবশ্যই কথা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক বোল্ড পদক্ষেপ, তারই মধ্যে একদম লাইমলাইটে রয়েছে আরজি কর মামলা। তিনি বলেছিলেন আরজি কর মামলার শিকড় যত দূর সেই সব কিছুর হিসাব হবে, এবং দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তাই হতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই 3 জন সাসপেন্ড করা হলো এবং এরপর একাধিক আরও পদক্ষেপ। সেই সমস্ত কিছু প্রেক্ষাপটে বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে আজকে আলোচনায় আমরা পাশে পেয়ে গিয়েছি দীপ্তিমান দাকে। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমেই যে প্রশ্নটা সরাসরি আপনাকে করতে ইচ্ছা করছে, মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেওয়ার পরে আরজি কর মামলায় এত বড় একটি পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী, কিভাবে দেখছেন বিষয়টিকে? আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমাদের অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচি এবং সজল ঘোষরা সেই দিনকে যদি গাড়ি না আটকাতেন, যদি না সেই দিনকে যেভাবে পুলিশ এসকর্ট করে বাবা মাকে অন্ধকারে রেখে বডি লোপাট করে দিচ্ছিল, সেইটাকে যদি প্রকাশ্যে না আসতেন, যদি তোমাদের মতন মিডিয়ারা, আমি বড় মিডিয়া কোট আনকোট তাদের কথা বলবো না, এখানে আমি সম্পূর্ণ কুর্নিশ জানাবো যে ছোট মিডিয়াগুলো, যে সমস্ত এই যাদেরকে ইউটিউব টিভি বলে এরা গাল দিত, ইউটিউব টিভি তার শক্তি দেখিয়ে দিয়েছে। তো ইউটিউব টিভিগুলো তারা যেভাবে সেই দিনকে বাধা সৃষ্টি করেছিল, যে একটা মেয়েকে এরকম নৃশংসভাবে মারা হয়েছে, তার বডি লোপাট করে দেওয়া হচ্ছে, তার মা বাবাকে জানানো হচ্ছে না, এবং সেই দিনকে বিজেপির যারা আমার যে নেতৃত্বের কথা বললাম তারা যদি না নামতেন, কিছু সাধারণ মানুষ যদি না নামতেন, তাহলে কেউ জানতে পারতো না। এবং সবথেকে বড় শোধ বলে আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে মনে করি, প্রথম তো মানুষ এই তৃণমূল কংগ্রেসকে উড়িয়ে দিয়েছে। আজকে শুধু অভয়ার চোখের জল নয়, অভয়া ছাড়াও আমাদের 207 জন কর্মীকে এরা হত্যা করেছে। 2021-এ আমার বাড়ি আক্রমণ হয়েছিল। আমি নিজে সিপিএমের আমলে রিজ আন্দোলন, কল্লোলসুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলনে যুক্ত ছিলাম। তার মধ্যে প্রথম স্তরে রিজানুর আন্দোলন বা কল্লোলসুর আন্দোলনে আমি ছিলাম, কিন্তু আমার বাড়িতে কোনোদিন সিপিএম আক্রমণ করেনি, আক্রমণ করার সাহস দেখায়নি। 2021-এ যে তৃণমূল কংগ্রেসের বাচ্চা ছেলেরা রেজাল্ট বেরোনোর পর আমার বাবাকে, আমার স্বর্গত বাবা এখন আর নেই, তাকে যেভাবে গালাগালি করে গেছিল, যেভাবে বাড়িতে ঢিল মেরেছিল, সেদিন তো ভোলার নয়। আজকে তার শাস্তি হয়েছে। সাধারণ মানুষ, কারণ তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, যেভাবে এই তৃণমূল কংগ্রেসের বড় বড় বাহিনী যেভাবে গ্রাস করেছিল, সমস্ত সমাজ ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, অর্থ ব্যবস্থা একমাত্র তাদের ছাড়া, তাদের দলের লোকেদের ছাড়া প্রত্যেকের খারাপ হতে শুরু করেছিল। সেই জায়গায় মানুষ উত্তর দিয়েছেন, একজোট হয়ে ভোট দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নামক দুর্বৃত্ত বাহিনীকে। আমি সবথেকে বেশি খুশি হয়েছি ব্যক্তিগত স্তরে, শোধ নেওয়াটা কোথা থেকে শুরু হয়েছে অভয়ার ব্যাপারে। অভয়ার মাকে জয়ী করেছেন মানুষ, এবং জয়ী করেছে কার বিরুদ্ধে? যে নান্টু ঘোষ, যে ওই অঞ্চলের তৃণমূলের নেতা, সে একসময় বড় নেতা ছিল, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা, যে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েও ত্রাস হিসাবে দেখা হতো তাকে, পানিহাটির,
যে কিনা পুরো ওই বডি লোপাটের সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যক্ষভাবে জড়িত, যাকে আমি বিশ্বাস করি যাকে এক্ষুনি অ্যারেস্ট করে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করে দেখা উচিত যে কেন তিনি কার নির্দেশে রাতের অন্ধকারে তিনি বাবা মাকে অন্ধকারে রেখে ওই বডিটা লোপাট করার চেষ্টা করেছিলেন। সবথেকে বড় মানুষের শোধ, এটাই তো সবথেকে বড় শোধ, এবং এই শোধ নেওয়ার পালা শুরু হয়েছে, এখান থেকে কেউ বাঁচতে পারবে না। আজকে যার নির্দেশে মহাকরণের 14 তলায় সেদিনকে যে দিদিমণি বসেছিলেন, তিনি নবান্নের 14 তলায় যে দিদিমণি বসেছিলেন, তার নির্দেশ ছাড়া তো গাছের পাতাও তখন নড়তো না। তো সুতরাং তিনিও তো এই বৃত্তের বাইরে নন, এই বৃত্তের বাইরে পুলিশ কমিশনার নন, এই বৃত্তের বাইরে ভাইপো নন, এই বৃত্তের বাইরে কেউ নন। তার কারণ হচ্ছে আরজি করের যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতির সুতো কালীঘাটে যেমন ছিল সেরকম কামাক স্ট্রিটেও ছিল, সেটা আজকে সিবিআইয়ের কাছে স্পষ্ট। সুতরাং সিবিআইয়ের কাছে আমার দাবি, আমাদের মতন সাধারণ মানুষের দাবি, স্পষ্টভাবে এই বিচার ব্যবস্থার যে উপায় আছে, তদন্তের যে উপায় আছে, তাদেরকে সামনে নিয়ে আসা হোক কাদের মদতে এই বীভৎস ঘটনাটা ঘটানো হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে দাদা আরও একটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে, সেটা হচ্ছে রত্না দেবী। তিনি বর্তমানে পানিহাটির বিধায়িকা, এবং বলা যেতে পারে যে যদি মা কোনো কিছু স্থির করে নেন তাহলে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এই ঘটনার পর তার তীব্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবং তিনি বলছেন, আমি পুরোপুরি শান্তি তখনই পাবো, মেয়ে পুরোপুরি জাস্টিস তখনই পাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জেলের পিছনে থাকবেন। কি বলবেন? এটা তো খুব স্বাভাবিক, এবং এই যে মায়ের আর্তনাদ, তার সঙ্গে যে কোটি কণ্ঠের আর্তনাদ মিশে গেছিল, এই যে শক্তি, এই শক্তিকে রোধবার শক্তি কারণ নেই। তার কারণ হচ্ছে যেভাবে সেই দিন আমার খুব ভালো করে মনে আছে, আমি আন্দোলনের লোক, আমি আন্দোলন করে করে রাজনীতিতে এসেছি, রাজনীতিতে আমাকে চিনেছে মানুষ আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমি বলতে চাই খুব একদম স্পষ্টভাবে যে সেদিনকের যে আন্দোলন আমি দেখেছিলাম, যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, এবং সেদিনকে কোনো রাজনৈতিক দল বাদ যায়নি, এবং তৃণমূলের যারা পিছনের সারির, যারা কামানেওয়ালা লোক না, যারা কামাতে পারেননি, তৃণমূলের তো সমর্থক কিছু ছিলেন, তারাও সেদিনকে সেই মিছিলের মধ্যে এসেছিলেন। তারপরে তাদের শাস্তিও হয়েছে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে। যেভাবে মানুষ সমর্থন করেছিলেন, সাধারণ মানুষ যেভাবে নেমে এসেছিলেন, মায়ের কান্নার সঙ্গে সবার কান্না মিশে গেছিল সেদিনকে। তাই জন্য তো এই জয় সম্ভব হয়েছে। এবং আপনি নিশ্চিত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই, তিনি যদি একটুখানি কিছুটা হলেও জড়িত থাকেন, আমাদের স্পষ্ট বিশ্বাস তিনি জড়িত আছেন, কিন্তু যেহেতু আইনের আদালত চলছে, সেখানে আইনগত বিষয় চলছে, বিচার চলছে, আমি সেখানে কাউকে দোষী করে মন্তব্য করব না, কিন্তু আমাদের বিশ্বাস তিনি হয়তো জড়িত আছেন, তদন্ত হয়তো বেরিয়ে আসবে, এবং সেটা যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পাবেন না, জেলের ভাত তাকেও খেতে হবে। দুটো বিষয় এই পরিপ্রেক্ষিতে উল্লেখ করতে চাই। প্রথমত, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমেই স্পষ্ট জানিয়েছিলেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা পিছনে যদি তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা থাকে তাহলে সেটিকেও কিন্তু তদন্তের আওতায় আনতে হবে, প্রথমত। দ্বিতীয়ত, আমরা যদি আরেকটু পিছনে চলে যাই, এই মামলা নিয়ে যখন তোলপাড় হয়েছিল গোটা বাংলা, তখন এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে যিনি বর্তমানে জেল খাটছেন সেই সঞ্জয় বাবু, তিনিও কিন্তু উল্লেখ করেছিলেন বিনীত গোয়েল আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছেন, তার জন্য আমি ফাঁসলাম। এই দুটো কথার যে পরিপূরকতা যদি ধরে নিই, তাহলে কোথাও না কোথাও গিয়ে সেই সূত্র কি একই জায়গায় বাঁধা? বিনীত গোয়েল কি বড় সড়ো সত্যি ধামাচাপা দেওয়ার জন্য সেদিনকে সচেষ্ট ছিলেন? কি বলবেন? দেখুন, ঘটনাটা ঘটবার পরে অনেক কিছু খবর সাধারণ মানুষের কাছে এসছে, প্রেসের কাছে এসছে। আমরা যারা সেই সময় মিডিয়া করতাম, মিডিয়ার বিভিন্ন চ্যানেলে যেতাম, আমাদের কাছে এসছে। তাতে তো পরিষ্কার মনে হয়েছে যে পুলিশের এক অংশ, কলকাতা পুলিশের একটা অংশ সম্পূর্ণভাবে জড়িত। আচ্ছা, পুলিশ যদি জড়িত না থাকে তাহলে যে ঘটনাটা হয়েছিল, যেভাবে দুর্বৃত্তরা সেদিনকে ঢুকে স্পটে ঢোকার চেষ্টা করেছিল প্রমাণ মুছে দেওয়ার জন্য, সেটা কি হতে পারে? পুলিশ সেদিনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। কার নির্দেশে? পুলিশ যদি না ঢোকে তাহলে কিভাবে যে সমস্ত প্রমাণ মুছে দেওয়ার যে চেষ্টা, যেভাবে কেমিক্যাল ব্যবহার করে
মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেগুলো পরবর্তীকালে বাথরুম ভেঙে ফেলা হয়েছিল। পুলিশ তো সেখানে আটকানোর কথা, কোনো অর্ডারেই সেখানে বাথরুম বা ওই অংশটা ভেঙে দেওয়া যায় না। তো পুলিশ যদি জড়িত না থাকে তাহলে এটা হয় কি করে? তো সম্পূর্ণভাবেই, এবং বিনীত গোয়েল যে স্টেটমেন্ট সেখানে এসে আগ বাড়িয়ে দিয়েছিলেন, যে ধরনের কথা তিনি সেদিনকে বলেছিলেন, যেভাবে তিনি ঘুরিয়ে সমর্থন করেছিলেন এই বিষয়গুলোর, তাতে পরিষ্কার তিনি কমিশনার হিসেবে অন্তত দায়ভার এড়িয়ে যেতে পারেন না। সেই সময় তো তিনিই পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। এবার একটু অন্যরকম প্রশ্নের দিকে আসি দাদা। 4 তারিখের পরে যদি বাপের বেটা হন তাহলে কলকাতায় থেকে দেখাবেন। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ দেখা যাচ্ছে তার বিরুদ্ধে আজকে রাজ্যে, মানে এটা আমি বিরাট বড় একটি ঘটনা বলে আখ্যায়িত করতে চাইব। তার কারণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, একচ্ছত্র অধিকার যাঁর ছিল গোটা রাজ্যবাসীর ওপরে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদটাও কি বিপদের আওতায় চলে এলো? কি বলবেন? প্রথম কথা, ও কোথায়? ও আছে কলকাতায়, কেউ বুঝতে পারছে না। এখন মুশকিল হচ্ছে যে সবাই বলছে না, এটাকে অনেক মানুষ দেখলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলছে। সাপের মতন জড়িয়ে, যে সাপের বিষ ঢেলে যেভাবে যে রাজনীতির এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে এবং সেটাকে দিয়ে ভারতবর্ষকে দংশনের চেষ্টা করা হয়েছে, সেটা মানুষ তো দুহাতে মিটিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। আজকে যে এফআইআর, ওর নামে তো প্রচুর অভিযোগ হয়েছে, প্রচুর। কলকাতা পুলিশ কোনোদিনই সেই অভিযোগ গ্রহণ করেনি। কলকাতা পুলিশ কেন, পশ্চিমবঙ্গ পুলিশ করার ক্ষমতাও তাদের ছিল না। যারা করতেন, যারা করতে গেছেন, যারা তাদের নির্দেশ অমান্য করেছেন, আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় কেউ হয়তো ট্রাফিক গার্ডে কর্মরত আছেন, কোনো আইপিএস অফিসার দেখা যাবে তিনি র্যাফে কমান্ড্যান্ট হিসেবে বসে আছেন। আমি খুব পার্সোনালি 2-1 পুলিশ অফিসার এরকমকে জানি, যারা অত্যন্ত দক্ষ, তদন্তে অত্যন্ত দক্ষ। তাদেরকে গ্যারেজ পোস্টিং হিসাবে প্রথমে উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ব্যারাকপুরে তাদের গ্যারেজ করে রাখা হয়েছে। তারা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের এই সমাজে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে। কিন্তু যারা ভাইপোর কথা শোনেনি, যারা এই তৃণমূলের নির্দেশ অমান্য করেছে, তাদেরকে গ্যারেজ পোস্টিং করে দেওয়া হয়েছে, তাদেরকে ব্যবহার করানো হয়নি। এবং এর দেখুন, সব কিছুরই একটা কনসিকুয়েন্সেস আছে, সেই কনসিকুয়েন্সেসের একটা রেজাল্ট হয়, সেই রেজাল্ট আজকে ভোগ করছে অভিষেক এবং তৃণমূল কংগ্রেস। তো সুতরাং এটা করতেই হবে। আজকে সাংসদ পদ কেন, ও যে 7.5 লক্ষ না 7 লক্ষের বেশি ভোটে বোধহয় জিতেছিল, সম্ভব। কোনো ভোট সিস্টেমকে ট্যাম্পার করে ছাড়া, অথবা পুরো নির্মমভাবে আমি কথাটা বলছি, জল মেশানো ছাড়া 7 লক্ষ, ও এমন কাজ করেছে? কে ছিল অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জি সামাজিক গ্রহণযোগ্যতাটা কোথায়? অভিষেক ব্যানার্জি সামাজিক কী কাজ করেছে? আমি বলবো তবুও মদন মিত্র তো অনেক বড় নেতা, মদন মিত্র। ববি হাকিম অনেক বড় নেতা। এ কোথা থেকে এলো কেউ জানে না। ওই যে শুভেন্দুদা একটা কথা বলেছেন না, যে হেলিকপ্টারে করে তারপরে প্যারাশুটে নামার নেতা, হেলিকপ্টার করে প্যারাশুটে নামা নেতা, সেই বাড়ি করে ফেলেছে ওই রকম। তার নাম দিয়েছে শান্তিনিকেতন। ভিতরে কি বলে, স্বয়ংক্রিয় লিফট, তারপরে সিঁড়ি, কোটি টাকার ঝাড়বাতি কোত্থেকে পেল? কি করতো? আমি তো প্রশ্ন করেছিলাম, আমি আজকে না, আজ বহুদিন আগে ওদের চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে অভিষেক ব্যানার্জি কত বড় নেতা, অভিষেক ব্যানার্জি কী করে। আপনি দেখবেন এর আগে বিভিন্ন চ্যানেল, আমি আপনাদের চ্যানেলে বসে অন্য চ্যানেলের নাম করব না, কোট আনকোট বড় বড় চ্যানেল, তারা একদিন আপ্লুত হয়ে খবর দেখাচ্ছিল, এই তো অভিষেক ব্যানার্জি গেলেন, সিবিআই ইডি বা সিবিআই ডেকেছিল, তাতে নাকি 787 পাতার একটা রিপোর্ট জমা করেছে ওর ইনকামের। তো আমি সেদিনকে যে টেলিভিশনে যে বসেছিলাম, সেই টেলিভিশনের যিনি চিফ এডিটর ছিলেন, তো আমি তাকে বললাম যে, আমি নামটা তার বলছি না, আমি তাকে বলেছিলাম একটা কথা, যে দাদা আপনি 32 বছর চাকরি করেন, আপনি এখন চিফ এডিটর, তো আপনি যে টাকা ইনকাম করেন, আপনার ইনকাম ট্যাক্স ডিক্লারেশনে আপনার কত পৃষ্ঠার কাগজ জমা করতে হয়? বলে 3 বা 4। তাই বললাম অভিষেক ব্যানার্জি করেটা কি? ওর তো হলফনামায় লেখা আছে ও কিছু করে না।
তারপরে ও যখন সাংসদ হলো তখন বলে সাংসদের মাইনেটুকু পায়। তাহলে ওর 787 পৃষ্ঠা না কত একটা পৃষ্ঠা, আমি এখন ভুলে গেছি, তখন এক্স্যাক্ট ফিগারটা আমার মনে নেই, ওর কিসের জন্য লাগে? তো কী বড় ব্যাপার, ওর জন্য 1000 পুলিশ কেন দেওয়া হবে? কিসের জন্য? আমাদের করের টাকায় অভিষেক ব্যানার্জির বাড়িতে 4টে বুথ, আপনারা দেখেছেন যে ওই আমেরিকার দূতাবাস যখন আক্রমণ হয়েছিল তারপর থেকে পার্কস্ট্রিটে একটা আমাদের ওই ব্রহ্মোস গাড়ি টাইপের একটা দাঁড়িয়ে থাকতো, আমরা এটা সবাই দেখেছি, যে সামনে আমাদের ঠিক পার্কস্ট্রিট মোড়ের ডান দিকে ওই গাড়ি ওর বাড়ির সামনে দাঁড়ানো, 4খানা পুলিশের বুথ, 500 পুলিশ সারাদিন মশার কামড় খাচ্ছে ওইখানে বসে, রাস্তা বন্ধ করে কর্ডন করে, কালো গাড়ি করে, কালো জামার পুলিশ, কালো জামার মহিলা পুলিশ, মানে একটা সিনেমাটিক বিহেভিয়ার তৈরি করেছিল জনগণের পয়সায়। তো জেলে যাবে না? ওকে জেলে যেতেই হবে। এই অদৃষ্টের ডাক, কারণ হচ্ছে ঈশ্বর আমাদের প্রত্যেকের, আমরাও যদি কোনো দোষ করে থাকি সেই শাস্তি দেবেনই, আমাদের জীবদ্দশাতেই দেবে। বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে কর্মী সমর্থক তাদেরকে একটু উজ্জীবিত করার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে 4 তারিখের পর রাজ্যে এত হিংসা, এই সরকার বেশি দিন টিকবে না, এটা বাংলার মানুষের রায় হতে পারে না। কি বলবেন? প্রথম কথা হচ্ছে ও নিজে উজ্জীবিত, তো আগে তো নিজেকে উজ্জীবিত হতে হবে। ও উজ্জীবিত হলে তো ওকে দেখা যেত। আজকে 4 তারিখের পর থেকে তো আমরা আর দেখতে পাচ্ছি না। একদিন দেখছিলাম মিনমিন করে কী সব বলছে, ওই গলার স্বর কোথায় গেল? ওই যে বাপি বাড়ি যা স্টাইল, গাড়ির ছাদে উঠে দেখে নেবো, হ্যাঁ, তারপরে ওই যে কি বেশ, আমরা তো জীবনে কোনো দিন ওরকম মঞ্চ দেখিনি, আমরা এত আন্দোলন করেছি, সেই র্যাম্প তৈরি করা, ওসব কোথায় গেল? এখন র্যাম্প তৈরি করে একটা মিটিং করুক তো, কটা লোক হয় দেখবো। এইসব ওই উজ্জীবিত। আর মানুষের রায় না 207টা 208টা হবে। মানুষের রায় না কি ওই ফলতা নিয়ে বলেছিল না সারা ভারতবর্ষকে নিয়ে আসতে? আমরা তো বলছি সারা জামাতকে নিয়ে আয়, যা তোর কোন বাপ আছে তাকে নিয়ে আয়, তোর তো বাপ বাংলাদেশে বসে আছে, বাংলাদেশ থেকে নিয়ে আয়, দেখ না ফলতাটা আটকাতে পারিস কিনা। তুই সেদিনকে তোকারি করে আমাদের প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেছিস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করেছিস, আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করেছিস। আজকে তোকে তুই বলে বলছিস, তুই আমার থেকে অনেক ছোট বয়সে, যা ক্ষমতা আছে পারলে ফলতাটা আটকে দেখা, তোকে নেতা বলে ভাববো সেদিনকে। দাদা, আরও একটি বিষয় আপনি হয়তো মানে দেখতেই পাবেন, সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ সংস্থাগুলি তারা একদম সার্জিক্যাল স্ট্রাইকের মতো, আমি নাম উল্লেখ করতে পারি, যেমন অনিন্দ্য জানা বা বিশ্ব মজুমদারের মতন তাবড় সাংবাদিক, তাদেরকে হঠাৎ করে বসিয়ে দেওয়া হলো, মানে তাদের কর্ম থেকে অব্যাহতি দেওয়া হলো। তাহলে কি কোথাও না কোথাও এই বিষয়টা সাফাই অভিযান হচ্ছে? না, এটা আমি বললাম তোমাকে প্রথমেই যে কর্মফল বলে একটা কথা আছে। যে কর্মটা এরা এতদিন করে এসছেন 15 বছর ধরে, এরা আখের গুছিয়ে নিয়েছে, এদের সরিয়ে দিলে কিচ্ছু হবে না। এই যে সমস্ত নামগুলো তুমি করলে, আরও অনেক নাম আছে, এবং আস্তে আস্তে উইকেট পড়ছে এবং নিজেরাই ফেলছে, বলছে হিট উইকেট দিয়ে, নিজেই ব্যাট দিয়ে উইকেট ঠুকে ক্রিজ থেকে বেরিয়ে যাচ্ছে, জানে না হলে এমনিই পড়বে। তো কর্মের ফল তো পেতেই হবে, এবং পাওয়াটা একদম খুব স্বাভাবিক। এবং কোনো চ্যানেল, যে চ্যানেলগুলোতে এরা ছিল আগে, চ্যানেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে রাখতো, এবং আমি শুনেছি ডিরেক্টলি সিএমও থেকে ফোন যেত, যদি কোনো স্টাফ, যে সমস্ত এই দুর্বিনীত যে স্টাফদের কথা বলা হয়েছে, যারা পার্টিটাকে ইউজ করে কোটি কোটি টাকা রোজগার করেছে, তাদেরকে রীতিমতো সিএমও থেকে ফোন করে ভয় দেখানো হতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যে তোমরা যদি এদের কথা না মানো তাহলে তোমাদের চ্যানেলের আমরা বিভিন্ন জায়গায় যে কানেকশান আছে সেগুলো বন্ধ করে দেবো, আমরা বিভিন্ন জায়গায় যে এমএসও আছে তাদেরকে না করে দেবো। এই ধরনের থ্রেটনিং করে এইসব চ্যানেলগুলোকে এদেরকে রাখতে বাধ্য করা হয়েছে, তার কর্মফলের রেজাল্ট পাচ্ছে। এই নতুন সরকার আসার পর ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের কি কিছু সুরাহা হবে, তাদের কি কিছু সুবিধা হবে? দেখুন, আমি শুভেন্দু অধিকারীকে অত্যন্ত ভালো একজন প্রশাসক হিসেবে মনে করি,
এবং শুভেন্দু অধিকারীকে অত্যন্ত উদার মনের মানুষ হিসেবেও মনে করি। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক 2004 সাল থেকে। আমি 22 বছরে তাকে জেনেছি। তিনি যেরকম দরিদ্রের দুঃখে কাঁদেন, তিনি সেরকম তার ভাইদের দুঃখও কাঁদেন এবং তিনি সবসময় চেষ্টা করেন যারা আর্ত নিপীড়িত এবং যারা সত্যি সত্যি অন্যায়ের বিরুদ্ধে একসময় কথা বলেছে তাদের পাশে দাঁড়াতে। এবং আপনারা জানেন খুব ভালো করে, আমাদের যারা যে সমস্ত কর্মীরা বিভিন্ন সময় আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, তাদের পরিবারকেও তিনি দেখেন। এবং আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম তার সঙ্গে তার নিবিড় যোগাযোগ। তো নিঃসন্দেহে আমার মনে হয় যে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে এই বিষয়টা দেখবেন। এবং আমার আবেদন আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভেন্দুবাবুর কাছে থাকবে যে আমাদের যে ভাই বোনেরা, তারা অত্যন্তই ম্যাক্সিমামই খুব কম বয়সী ভাই বোন, তারা যে সাহস, যে দক্ষতার সঙ্গে বিজেপির কথা আমি বলবো না, কিন্তু মানুষের কথা, মানুষের চাহিদার কথা, এই যে তৃণমূলের অসভ্যতার কথা যে সাহসের সঙ্গে বুক ঠুকে মানুষকে দেখিয়েছে, তাদের বিরুদ্ধে হওয়া সমস্ত কেস আপনি দয়া করে এদেরকে উঠিয়ে এদের বাঁচাবেন। শেষ প্রশ্ন থাকছে দাদা, দীর্ঘদিনের সান্নিধ্য আপনি একটু আগেই বললেন, এতদিনের সান্নিধ্য, সেখান থেকে একটি মানে কি বলবো সম্পর্ক গড়ে ওঠা, শুধু দলের প্রতিনিধি হিসাবেই তো নয়, কোথাও না কোথাও তো আত্মার সম্পর্কও গড়ে ওঠে। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর মতন এমন একজন বাংলার এবং ভারতের গর্ব, তিনি বললেন যে বাংলার জন্য শুভেন্দু অধিকারীর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর কেউ হতেই পারতেন না। আপনাদের এতদিনের পরিচয়, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রিত্বের এই পদে আপনি কিভাবে দেখছেন এবং এটা আপনার কি প্রতিক্রিয়া থাকছে এতে? প্রথম প্রতিক্রিয়া আমাদের মধ্যে, আমরা যারা শুভেন্দুদার সঙ্গে দীর্ঘদিন ছিলাম বা আছি, তাদের প্রথম প্রতিক্রিয়া হোয়াটসঅ্যাপে যেটা মেসেজ হয়েছে, দাদা আমাদের মুখ্যমন্ত্রী। তো এটা আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এবং দাদাকে আমরা যেভাবে পেয়েছি, পাশে পেয়েছি, বকেছেন আমাকে অনেকবার, কিন্তু দাদাকে যেভাবে পাশে পেয়েছি, মানে আমি কি বলবো, একটা ঘটনার কথা আমি উল্লেখ করতে চাই। আমার 2008 সাল কি 9 সাল, তখন নন্দীগ্রাম আন্দোলন চলছে। তো সোনাচূড়াতে একটা মিটিং ছিল, সোনাচূড়াতে মিটিং করে আমরা ফিরবো। তো দাদা আমাকে বললেন যে তোমরা কতজন আছো? তো আমি বললাম প্রায় 35 জন আমরা ছিলাম। তখন আমরা জাতীয়তাবাদী যুব পরিষদ বলে একটা সংগঠন করি। তো বলল যে তোমরা একটা কাজ করো, এত রাত্রি হয়ে গেছে, তো তোমরা কাঁথিতে আমি ব্যবস্থা করে দিয়েছি, কাঁথিতে তোমরা খেয়ে যেও, অত দূরে ফিরবে। আমরা সব মধ্যমগ্রাম, এই উত্তর 24 পরগনার লোক ছিলাম। তো উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, 35 জনকে আমরা ওখানে খেলাম। তো খাওয়ার পর খেতে খেতে আমাদের প্রায় রাত্রি 11টা বেজে গেল। তখন এতটা আমাদের সেফও ছিল না ওই রাস্তা। তো আমরা যখন ফিরছি তখন 1:20 বোধহয় আমি ইয়েতে পৌঁছলাম, কোলাঘাট। তো 1:20 দাদা ফোন করলেন। তা আমি বললাম, দাদা তুমি জেগে আছো? তো আমাকে বলছে, হ্যাঁ, তোমরা বাড়ি না যাও অবধি আমি জেগে থাকবো। তো এ হচ্ছেন শুভেন্দু অধিকারী, বড় দাদার মতো। আবেগ। তিনি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শপথ বাক্য পাঠ করার ঠিক পর। হবেন। ও শুভেন্দু অধিকারী একটা হৃদয়যুক্ত মানুষ, শুভেন্দু অধিকারী আবেগী মানুষ। এবং শুভেন্দুদাকে আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখেছি, যে ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখেছি, যে সাহস নিয়ে, আমি আরেকটা কথা বলবো, তিনি কেমন সাহসী ছিলেন। আপনাদের মনে আছে যখন তুমি অনেক ছোট বয়সে, মনে আছে যে খেজুরিতে, মানে নন্দীগ্রাম যখন আন্দোলন চলছে, নন্দীগ্রাম অংশটা দখল হয়ে গেল, খেজুরি সিপিএমের দখলে ছিল। তো খেজুরির যে কোনো একজন নেতা, আমি ঠিক নামটা মনে নেই, বলেছে খেজুরি দিয়ে গেলে শুভেন্দু অধিকারীর পা হাত ভেঙে দেবো। আর শুভেন্দুদা ওই খেজুরি দিয়ে প্রত্যেক দিন নন্দীগ্রাম যেতেন।
বলে দেখবো কে, তো সেদিন তো আজকে এই সিআইএসএফ ছিল না, তার দুজন সিকিউরিটি ছিল, একটা মামলা হয়েছিল, সেই মামলাতে উনি দুটো সিকিউরিটি পেতেন, তার একটা গাড়ি সঙ্গে আরও 2-3টে গাড়ি থাকতো, সেই একটা গাড়িতেই দুটো সিকিউরিটি থাকতো। তো শুভেন্দু অধিকারী এরকম, শুভেন্দু অধিকারী আমি কত স্মৃতি তার সঙ্গে আছে। আমরা সবাই 2008-এর বন্যা হয়েছে, তখন দক্ষিণ কাঁথির বিধায়ক দাদা, দক্ষিণ কাঁথিতে কী ক্ষমতা, শুভেন্দুদা তখন কত বয়স, অনেক অল্প। তো দক্ষিণ কাঁথির বিধায়ক তো আমাকে বললেন, দীপ্তিমান আমাদের বন্যা হয়েছে, প্রচুর লোক মানে ঘর ছাড়া, পটাশপুর অঞ্চলে হয়েছে প্রচুর ঘর ছাড়া, মানে মানুষ খেতে পাচ্ছে না, বাড়ি টাড়ি ভেসে যাচ্ছে। তো ওখানে একটা, আমি এক্স্যাক্ট মনে নেই, মানে ইয়ে থেকে ওই দীঘা যেতে ডান দিকে রাস্তার উপরে একটা বিএড কলেজ ছিল, তো ওই বিএড কলেজে আমরা সব সমস্ত কিছু ত্রাণ সংগ্রহ করে ওখানে দিয়ে আসতাম, ত্রাণ ওষুধ এখান থেকে নিয়ে গিয়ে দিয়ে আসতাম। তো বিএড কলেজে আমি গিয়ে দেখেছিলাম ওই দক্ষিণ কাঁথির বিধায়ক ওই রকম, তখন শুভেন্দুদা খুব সুন্দর চিপচিপে, খুব সুন্দর দেখতে ছিলেন, এখনও সুন্দর। এবার আমরা গিয়ে ওখানে দেখছি 5,000 লোককে 3 বেলা খাওয়াচ্ছে। তো শুভেন্দুদা তখন ছিলেন না, মানে ওই জায়গায় ছিলেন না, তো আমি ফোন করলাম সব দেওয়ার পরে। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনকে, আমি মানে গাড়িটা বুঝতে পারিনি, ওই রাস্তাটা উঁচু ছিল, কিন্তু আলগুলো তো অনেক ডিপ হয়, মাঠের আল, তো আলের মধ্যে আমাদের গাড়ি ঢুকে গিয়ে আমরা পড়ে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিলাম। যাই হোক, ওখানে স্থানীয় গ্রামবাসীরা আমাদের বাঁচায়। এবার তো শুভেন্দুদা শুনলেন ওটা, আমাকে বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা কাঁথি চলে এসো, কাঁথিতে আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। শুভেন্দুদা এইটা খুব সবার দেখতেন, যে মানে মানুষ যাতে খেতে পায়, খাওয়ার জন্য অসুবিধা না হয় কারো। তো আমি গেলাম ওখানে, একটা এখনও ওই দীঘা বাইপাসের ডান দিকে ওই জায়গাটা দেখি। আর আমি যেমন কিছুদিন আগে আমার পরিবার নিয়ে যাচ্ছিলাম, দেখো প্রত্যেকবারই দেখাই ওদের যে এখানে, হ্যাঁ, তো ওখানে খেলাম। তো দাদা এলেন তারপরে আমাদের সবার সঙ্গে দেখা করার জন্য, এসে সবাইকে একদম চেয়ার আপ করে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমার সাবধানে গিয়ে ফোন করে। এই হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি এইটুকুনি তোমাকে কনফার্ম করতে পারি যে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে, যার দোষ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে, প্রত্যেকে শাস্তি পাবে। এবং যেভাবে মানুষকে চাকরি, তোমাদের মতন ছেলেমেয়েদের চাকরি নষ্ট করেছে এই সরকার, তারা যেমন শাস্তি পাবে, নতুন ছেলেমেয়েরা চাকরি পাবে, এখানে শিল্প হবে, এখানে ইনফ্রাস্ট্রাকচার হবে। 5টা বছর সময় দাও, দেখবে পশ্চিমবঙ্গ ফিরে গেছে, ঘুরে গেছে, পশ্চিমবঙ্গ আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, এবং হবেই হবে। কারণ শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ যিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন সফল করেন।